ডিবিসি নিয়মিত আয়োজন কৃষি কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি ইশরাত জাহান। আজ আমরা আলোচনা করব কৃষি অর্থনীতি নিয়ে। আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কৃষি অর্থনীতি নিয়ে কথা বলবো আমরা। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে নানা চড়াই উতরাইয়ের পর বাংলাদেশ আজকে ৪৫ বছর হতে যাচ্ছে। তো এই ৪৫ বছরের একদম শুরুটা কৃষি অর্থনীতিটা আমাদের কেমন ছিল? আমি একজন মুক্তিযোদ্ধা, বিজয় দিবসের প্রাককালে আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাই। অসংখ্য ধন্যবাদ, আপনাকেও বিজয়ের শুভেচ্ছা। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় ৪৫ বছর চলে যাচ্ছে। শুরুতে আমরা যখন মাঠ দিয়ে এগিয়ে যেতাম তখন ধানের ছড়া খুব কম দেখা যেত, ধানের পাতা, ধানের ডগা সেটাই বেশি দেখা যেত। আর এখন আপনি যদি গ্রামের পথ দিয়ে হাঁটেন তাহলে ধানের মৌসুমে দেখবেন শুধু ধানের ছড়াই দেখা যায়, ধানের পাতা, ধানের ডগা খুব কমই দেখা যায়। আগে আমাদের গ্রামে ঘরে ঘরে খাদ্যাভাব ছিল, এখন খাদ্যাভাব খুব একটা চোখে পড়ে না। স্বাধীনতার আগে আমাদের দেশের অবস্থা যেমন ছিল তার চেয়ে বহু গুণে উন্নয়ন হয়েছে আমাদের, এবং কৃষিতে বিশেষ করে কৃষি খাতের উন্নয়নটা চোখে পড়ে। আরেকটি বিষয় সেটা হলো যে দারিদ্র্য। তখন দারিদ্র্যের প্রকোপ খুবই বেশি ছিল, এখন দারিদ্র্যটা অনেকই কম। তো কৃষির কথাই আমি শুরুতে বলি যে খাদ্যশস্যটা হলো কৃষির একটা প্রধান খাদ্যশস্য। খাদ্যশস্যের উৎপাদন স্বাধীনতার পরবর্তী বছরে ছিল প্রায় ১ কোটি টন। এখন প্রায় ৪৪ বছর পরে খাদ্যশস্যের উৎপাদন ৩,৯০,০০,০০০ টন, অর্থাৎ প্রায় ৪ কোটি। এবং আমাদের খাদ্যশস্যের উৎপাদন ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। আমি যদি বছর ভিত্তিক গড় প্রবৃদ্ধির হার বিবেচনা করি তাহলে এই সময়ে ৪৪ বছরে প্রবৃদ্ধির হার ছিল ৩.১%। তো এই সময়ে সারা বিশ্বে কৃষির উন্নয়ন হয়েছে এবং বিশেষ করে খাদ্যশস্যের উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তো সারা বিশ্বে কৃষি উন্নয়নের বা কৃষির উৎপাদন বৃদ্ধির হার ছিল ২.৫%। তো সেই তুলনায় বাংলাদেশে কৃষির উৎপাদন অনেক দ্রুত গতিতে এগিয়ে গেছে। এবং যেহেতু কৃষি উন্নয়নের সঙ্গে দারিদ্র্য এবং ক্ষুধা এর একটা সরাসরি সম্পর্ক আছে, সেহেতু যদি কৃষির উৎপাদন ১% বৃদ্ধি পায় তাহলে দারিদ্র্য ০.৫% হ্রাস পায়। এবং বাংলাদেশে এখন যে দারিদ্র্য হ্রাস এটা খুব দ্রুত। স্বাধীনতার পরবর্তী সময়ে দারিদ্র্যের হার ছিল প্রায় ৭৫%। এখন দারিদ্র্য সীমার উপরে বসবাস ৭৫%, দারিদ্র্য সীমার নিচে আছে মাত্র ২৫%। এর পেছনে একটা বড় উন্নয়নের যে ছোঁয়াটা লেগেছে সেটা হলো কৃষির, এবং সেখানে কৃষির উৎপাদন বৃদ্ধি পাওয়াতে খাদ্যের সরবরাহ বৃদ্ধি পেয়েছে, খাদ্যশস্যের মূল্য একটা স্থিতিশীল থেকে যে বাজারে, তার জন্য সাধারণ মানুষ, গরিব মানুষ তাদের খাদ্য গ্রহণ করা, খাদ্যের যোগান দেয়া এটা সহজতর হয়েছে। কাজেই কৃষি উন্নয়নটা যেমনি হয়েছে ঠিক তেমনি ভাবে কৃষির বাইরেও শিল্পেও তার ছোঁয়া লেগেছে। এখানে আমি একটু কথা জানতে চাই যে জিডিপিতে এখন কৃষি খাতের অবদান কত? জিডিপিতে এখন কৃষি খাতের অবদান প্রায় ১৬%। স্বাধীনতার আগে কৃষি খাতে জিডিপির অবদান ছিল প্রায় ৭০%। স্বাধীনতার পরে অব্যাহতি পরে সেটা ৫০% নেমে আসে এবং এখন এটা ১৬% নেমে আসছে। এখানে একটা কথা বলে রাখা দরকার, জিডিপিতে যদি কৃষির কন্ট্রিবিউশনটা কমে তার অর্থ এই নয় যে কৃষির গুরুত্ব কমে গেছে, তা না। জিডিপিতে যখন একটা অর্থনীতি যখন উন্নয়নের দিকে এগিয়ে যায় তখন স্বাভাবিকভাবে শিল্প
এবং সার্ভিসেস সেক্টর এগুলোর উন্নতি খুব দ্রুত হয় এবং এগুলোর সেই তুলনায় growth rate কৃষিটা থাকে অনেক বেশি। ধীরে। কৃষি অনেক ধীর গতিতে এগিয়ে চলে, তার জন্য কৃষির কন্ট্রিবিউশনটা আস্তে আস্তে নামে এবং শিল্প এবং সার্ভিসেস সেক্টর সেটার কন্ট্রিবিউশনটা আস্তে আস্তে বাড়ে। তো সেই দিক বিবেচনা করলে দেখা যায় যে কৃষিটা ডিক্লাইন করছে, কিন্তু আদৌ সেটা না, কারণ কৃষি মানুষের মূল প্রয়োজন যেটা খাদ্য, খাদ্য সরবরাহ করে কৃষি, এবং খাদ্য সরবরাহ কৃষি না করলে আর অন্য কোনো অল্টারনেটিভ নাই। কাজে কৃষির গুরুত্ব ঠিক সব সময় থেকে যাবে, আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। কৃষিতে বাজেটের আকার বাড়ছে, কিন্তু মোট বাজেটের হিসাব যদি করি আমরা, তাহলে কিন্তু বরাদ্দটা কমে যাচ্ছে। সেটা কেন? এটা নিয়ে কৃষিতে আমরা গুরুত্ব প্রায়শ কথা বলি। দেখুন, কৃষিতে বঙ্গবন্ধুর সরকার যখন প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা করে, তখন কৃষি এবং পল্লী উন্নয়নের জন্য 31% বরাদ্দ ছিল। এখন কিন্তু এটা 10%-এর নিচে নেমে এসেছে। আপনি যদি এটা হলো উন্নয়ন খাতে, অনুন্নয়ন খাতের কথা যদি বিবেচনা করুন, তাহলে কৃষির সব খাতে, এই ফসল কৃষি খাতে, মৎস্যে, তারপরে গবাদি পশু এবং অন্যান্য আরো যে সেক্টরগুলো, উপসেক্টরগুলো আছে, সবখানেই কমছে। কারণ এর চাইতে অনেকে মনে করে যে এর চাইতে হয়তো শিল্প বা অন্যান্য সেক্টরগুলোতে, রোড, ট্রান্সপোর্ট, এইসব সেক্টরের প্রয়োজন, কিন্তু কৃষি তো কম প্রয়োজন না। কাজে অন্যান্য সেক্টরে বরাদ্দ বাড়বে, কিন্তু কৃষি সেক্টরে বরাদ্দ হ্রাস করে না। এখন ধরুন, যদি মূল অঙ্কে বাড়ছে, কিন্তু এটা দেখতে হবে যে টোটাল বাজেটটা এখন কত, সেই টোটাল বাজেট গত 10 বছর আগে কি ছিল এবং এখন কত। যেই হারে টোটাল বাজেট বেড়েছে, ঠিক সেই হারে কৃষির বাজেটটা বাড়ছে কিনা, এটা একটা প্রধান বিবেচনার বিষয়। তা আমার সেই হারে তো বাড়ছে না, সেই হারে বাড়ছে না। এখন এইটাতে আমাদের পলিসি মেকার যারা আছেন, যারা বরাদ্দের সঙ্গে জড়িত আছেন, অর্থ বিভাগ, তাদেরকে এটা লক্ষ্য রাখা দরকার, যাতে তুলনামূলকভাবে কৃষির বরাদ্দ হ্রাস না পায়। আচ্ছা, যে ফসলে আমাদের বেশি লাভ হচ্ছে, যেমন আমাদের ধান চাষের প্রতি অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু ধানের উৎপাদনে কৃষক খুব কম মূল্য পাচ্ছেন। তার তুলনায় অন্য কিছু ফসল আছে যেগুলোতে কৃষক তার 3-4 গুণ বেশি লাভবান হচ্ছেন সেগুলোর চাষ করলে। তো এই ধরনের ডাইভার্সিফিকেশন আমরা যদি করতে চাই, সেটা কতটা সম্ভব? কৃষি ডাইভার্সিফিকেশন হচ্ছে, কিন্তু কৃষির ডাইভার্সিফিকেশনটা খুবই স্লো, ধীরে ধীরে এগোচ্ছে। আমি কৃষি ডাইভার্সিফিকেশন পদ্ধতি যে গবেষণা করেছি দেশের জন্য, দেশের বাইরে, এবং এখন এই নিয়ে আমি কাজ করেছি। যেটা দেখুন, আমি আগে তো আলুর উৎপাদন খুব কম ছিল, 10-12 লাখ টন আলু উৎপাদিত হতো। এখন কত? 1 কোটি টন ছাড়িয়ে গেছে আলুর উৎপাদন। কাজে এটা ডাইভার্সিফাই হয়েছে। আগে তো ভুট্টার উৎপাদন ছিল না, এখন তো ভুট্টা উৎপাদন 25 লাখ টনের মতো ভুট্টা উৎপাদন হয়। আগে গমের উৎপাদন ছিল 10 লক্ষ টনের কম, এখন 14 লাখ টন গম উৎপাদন হয়। এগুলো যদি বাদ দেন, আপনি সবজির ক্ষেত্রে আসেন, সবজির ক্ষেত্রে কিন্তু উৎপাদন প্রায় দ্বিগুণ বেড়েছে, এবং অন্যান্য সব ফসলই উৎপাদন বেড়েছে। কিন্তু যেই হারে ডাইভার্সিফিকেশনটা হওয়া দরকার ছিল, সেই হারে ডাইভার্সিফিকেশন হয়নি। যেমন স্বাধীনতার পরে প্রায় 80% জমিতে আমাদের ধানের চাষ হতো, এখন 73-74% জমিতে, শতাংশ জমিতে ধানের চাষ হয়। কাজে এই ডাইভার্সিফিকেশনটা আমরা হয়তো আশা করছিলাম যে আরো দ্রুত হবে, কিন্তু সেটা এত দ্রুত হয়নি। কারণ মানুষ যে ট্রেডিশনাল যে দৃষ্টিভঙ্গি, যে চালের উপর নির্ভরশীলতা, আমি ভাত খাই বাঙালি, প্রথমেই আমি চিন্তা করি যে আমার উদরপূর্তি হবে। এখানে তো খাদ্যাভ্যাস পরিবর্তনের একটা কথা হচ্ছে, এবং এখানে খাদ্যাভ্যাস পৃথিবীর অন্যান্য দেশে এখন কিন্তু চাল প্রধান খাদ্য না, পৃথিবীর অনেক দেশে আলু প্রধান খাদ্য, আবার অনেক দেশে গম প্রধান খাদ্য। কাজে এখানে আমাদেরকে মানুষকে এটা বুঝাতে হবে যে উপকরণ, ভাতের সঙ্গে সঙ্গে আলু, ভাতের সঙ্গে সঙ্গে গম, এগুলোর প্রয়োজনীয়তাটা মানুষকে বোঝাতে হবে, এবং এর পুষ্টিমান মানুষকে বোঝাতে হবে, যাতে মানুষ আমার অর্থ কম, তার জন্য আমি আলু খাবো, এটা যেন মনে না করে,
বরং যার প্রচুর অর্থ আছে তিনিও যেন মনে করেন যে আমি ভাতের উপর নির্ভরতা কমিয়ে আমাকে কিছু আলু খেতে হবে, আমাকে কিছু রুটি খেতে হবে। এখন এইটা ছাড়াও কৃষি তো শুধু শস্যের উপর নির্ভরশীল না, শুধু শস্য দিয়ে তো কৃষি না। কৃষির অন্যান্য অংশ, যেমন আমি আগে আপনাকে বলেছি যে মাছ, মাংস, শাকসবজি, তারপরে আপনার দুধ ইত্যাদি এবং ফলমূল, এই সব কিছুই নিয়েই তো কৃষি। এখন যদি আপনি দেখেন যে আমাদের মাছের ক্ষেত্রে আমাদের এখন উৎপাদন অনেক বেড়েছে। জাহাঙ্গীর আলম, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরছি। দর্শক, কৃষি কথা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সাথে থাকুন। আবারও স্বাগত কৃষি কথায়। আমাদের আজকের আলোচনার বিষয় কৃষি অর্থনীতি, আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। ডক্টর জাহাঙ্গীর আলম, আমরা কথা বলছিলাম কৃষির বহুমুখীকরণ নিয়ে। সরকারের বেশ কিছু প্রকল্প আছে, তো বহুমুখীকরণ প্রকল্পগুলো যেভাবে হচ্ছে সেটা তো হচ্ছে, এর বাইরে আর কি করা যেতে পারে? না, এখন বহুমুখীকরণ যে প্রকল্প আছে এখানে আমাদের দেখতে হবে যে কতটুকু এফেক্টিভ, কতটা এফেক্টিভ হচ্ছে। এখন আমি একটু আগে আপনাকে বললাম যে আমাদের যে মোট ধানি জমি, সেই মোট ধানি জমি খুব দ্রুত আমরা আশা করছিলাম যে দ্রুত হ্রাস করবে এবং অন্যান্য ক্ষেত্রে সেটা বাড়বে। যেমনি করে যেমন আমাদের সুগার, চিনি, এখানে আমাদের অর্ধেক অভাব রয়ে গেছে, ঘাটতি প্রায় অর্ধেক। শাকসবজির ক্ষেত্রে এখনো ঘাটতি রয়ে গেছে, ফলমূলের ক্ষেত্রে ঘাটতি আবার অনেক বেশি। এবং আমাদের যে গবাদি পশু, হাঁস মুরগি, এর ডিম, মাংস, দুধ, এই ক্ষেত্রে আমাদের প্রায় 50%-রও বেশি ঘাটতি। কাজে এখন কৃষক কোন দিকে যাবে? যেখানে ইনসেন্টিভ, পরিকল্পনার কিছু মানে এটাই আমি বলছি যে আসলে কৃষক সেদিকে যাবে যেখানে ইনসেন্টিভ বেশি, তার লাভ বেশি, এবং সেই ওইদিকে ধাবিত হবে। কাজে এটা পলিসি মেকার যারা আছে তারা ওইটা নিশ্চিত করতে হবে যে আমি যেদিকে ডাইভার্সিফাই করতে চাই, যেদিকে কৃষকের দৃষ্টি ফেরাতে চাই, সেখানে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে কৃষক তাড়াতাড়ি করে সেখানে যায়, এবং তার ইনসেন্টিভ থাকতে হবে, সেখানে তার প্রণোদনা থাকতে হবে, এবং সেখানে বেশি লাভবান হবে সেটা বুঝতে হবে। কাজে এগুলো আমাদের নীতি নির্ধারক যারা আছে সেগুলোকে নিশ্চিত করতে হবে। এখনো আমরা তো যদিও ধান, চাল উৎপাদনের ক্ষেত্রে নীতিগতভাবে আমরা স্বয়ংভর, আমাদের স্বয়ংভরতা আছে, কিন্তু যেহেতু অন্যান্য ক্ষেত্রে, কৃষির অন্যান্য ক্ষেত্রে যেহেতু আমাদের ঘাটতি, সুতরাং মানুষ ফলমূল বেশি খেতে পারে না, শাকসবজি বেশি খেতে পারে না, দুধ, মাংস, ডিম এগুলো বেশি খেতে পারে না। সুতরাং তার এই যে ক্যালোরির প্রয়োজন সেটা ভাতের উপর বেশি মেটাচ্ছে, কাজে চাল সে বেশি করে খায়। কাজে এইটার থেকে যদি তাদেরকে সরাতে হয় এবং ডাইভার্সিফাই যদি করতে হয়, তাহলে ওই জিনিসগুলো তাদের কাছে লাভবান করে তুলতে হবে, এবং সেটা যদি করা যায় তাহলে স্বাভাবিকভাবেই কৃষক ধানের পরিবর্তে অন্যান্য ক্ষেত্রে তার দৃষ্টি ফিরিয়ে নেবে। আচ্ছা, বাংলাদেশের সিরাজগঞ্জে এখন আমন ধান কাটছেন চাষিরা। আমাদের আজকে একটা প্রতিবেদন গিয়েছে যে 4 মাস তারা খুব উদাস্ত পরিশ্রম করছেন, যাতে বছরের বাকি সময়টাতে তারা যখন বেকার থাকবেন সেই সময়টাতে তাদের খোরাকের জন্য, মানে কেন তারা বছরের বাকি সময়টাতে বেকার থাকবেন, ওই সময় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে। শুধু কেবলই কৃষির উপরে নির্ভরশীল থেকে দেশের এত জনসংখ্যার কর্মসংস্থান হবে এটা সম্ভব না। এবং কৃষিতে সবসময়ই একটা সিজনাল বেকারত্ব থাকে, এবং এখানে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট আছে। আবার কোন সময়ে সেখানে শ্রমের প্রাচুর্য থাকে না, এবং শ্রমের ঘাটতি থাকে, এবং দাম খুব বেড়ে যায়। তো আমাদেরকে এমন পলিসি ওইরকম ভাবে নিতে হবে, যখন শ্রমের দাম বেড়ে যায় তখন তো কৃষক স্বাভাবিকভাবেই যন্ত্রের উপর নির্ভরশীলতা তার বাড়াতে হবে। কিন্তু যন্ত্রের উপর নির্ভরশীলতা আমাদের এখন পলিসি সেদিকে আছে, কিন্তু এটা মাঠ পর্যন্ত সম্প্রসারিত কতটুকু হচ্ছে এটা দেখার বিষয়। কারণ প্রতিটি কৃষককে আপনার
যন্ত্রের যোগান দিতে হবে যাতে করে সে যন্ত্র ব্যবহার করতে পারে, সেটা হাল চাষের জন্য হোক এবং সেটা মাড়াই যন্ত্র হোক, যেটাই হোক তাকে যোগানটা তাকে দিতে হবে। এখানে যদি আমি একটু যোগ করি যে কৃষি নীতির মধ্যে, জাতীয় কৃষি নীতির মধ্যে কৃষি বাণিজ্যিকীকরণের কথা বলা আছে, যে সেটা কতটা একটা সময়ে কৃষি বাণিজ্যিকরণ হবে। পৃথিবীর সব দেশেই, যেটা খুব উন্নত দেশ যেগুলো আছে, তারা মান্ধাতার আমলের ওই ট্রেডিশনাল চিরায়ত কৃষির ব্যবস্থাতেই ছিল, কিন্তু আস্তে আস্তে তাদের উত্তরণ ঘটেছে এবং সেখানে বাণিজ্যিক কৃষি গড়ে উঠেছে। আমাদের এখানে বাণিজ্যিক কৃষি গড়ে উঠবে, কিন্তু এই গতিটাকে দ্রুততম করার জন্য সেখানে ইনভেস্টমেন্ট দরকার। এখানে নীতিগুলো এমন ভাবে করতে হবে যাতে কৃষক খুব সহজেই বাণিজ্যিক কৃষির দিকে ধাবিত হয়। এবং এর জন্য আরেকটা জিনিস, যেমনি ভাবে আপনি যন্ত্রের কথা আমি বলছিলাম, যে যন্ত্রের যোগানটা কৃষকের কাছে, কৃষকের মাঠে পৌঁছে দিতে হবে। আরেকদিকে যে অন্য সময় কৃষক কি করবে, যখন এরকম কর্মসংস্থান তাদের মাঠে থাকে না, তখন তারা কি করবে? দেখুন, প্রতি গ্রামে গ্রামে এখন কৃষি ভিত্তিক শিল্প, ছোট ছোট শিল্প গড়ে তোলা দরকার। এখন গ্রামে রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, বাজারের উন্নয়ন হয়েছে, এবং কৃষিভিত্তিক শিল্প গ্রামে গ্রামেই গড়ে তোলা দরকার। এখন কৃষক তো এখানে বিনিয়োগ করবে না, সহজে তো তারা তো করবে না, কাজেই উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, গ্রামে গ্রামে উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, এবং উদ্যোক্তা সৃষ্টি করে এখানে আমাদেরকে কৃষিভিত্তিক শিল্প, ছোট ছোট শিল্প গড়ে তুলতে হবে। আর তাছাড়াও আমাদের বাংলাদেশের গ্রামে তো যে শিল্পগুলো আছে, এগুলো কৃষিভিত্তিক শিল্পই আস্তে আস্তে এটা প্রসার ঘটাবে। ডক্টর জাহাঙ্গীর আলম, আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আপনি যদি বলেন যে কৃষিতে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু? সম্ভাবনা হলো যে বাংলাদেশে যদিও খাদ্যে স্বয়ংভরতার খুব কাছাকাছি, কোন কোন সময় যখন আবহাওয়া ভালো থাকে তখন ফসল ভালো হয়, তখন খাদ্যে উদ্বৃত্ত হয়। আবার যখন আবহাওয়া ভালো থাকে না, যে বছর বন্যা দুর্ভিক্ষ হয়, সে বছর হয়তো কম হয়। কিন্তু গড়পড়তা এখন আমরা খাদ্যশস্যের দিক থেকে স্বয়ংভরতার পর্যায়ে আছি, কিন্তু অন্যান্য সব ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, সব ক্ষেত্রেই ঘাটতি আছে। তা আমি মনে করি যে আমাদের যে জমি আছে, এই জমির উপর ভিত্তি করে আমাদের শুধু খাদ্যশস্যে নয়, অন্যান্য সব ফসলেই আমাদেরকে স্বয়ম্ভর হওয়া সম্ভব, কিন্তু সেই জন্য স্পেসিফিক নীতিমালা আমাদের গ্রহণ করা। ছোট্ট করে যদি আমাকে বলেন যে আমাদের চ্যালেঞ্জেস গুলো কি কি, প্রতিবন্ধকতা কি কি? চ্যালেঞ্জেস তো প্রথম চ্যালেঞ্জ হলো যে জমি কমছে, জমি হ্রাস পাচ্ছে। আমাদের প্রতি বছর 0.74% হারে জমি কমে যাচ্ছে। জমি এখানে কমছে, কিন্তু জমি তো চলে যায় না, জমিটা অন্য কাজে ব্যবহার হচ্ছে, শিল্পায়ন ইত্যাদির জন্য ব্যবহার হচ্ছে, সেখানেও কর্মসংস্থান হচ্ছে। কাজেই এটা একটা বড় সমস্যা, এবং এটা যদি মোকাবেলা করতে হয় তাহলে আমাদের কৃষি নিবিড়ীকরণ করা দরকার। বাংলাদেশে এখন বর্তমানে প্রায় 200% গড় নিবিড়তায় চাষাবাদ হচ্ছে। এটা আরো বাড়ানো সম্ভব, কোন কোন ক্ষেত্রে 300% পর্যন্ত চাষের নিবিড়তা হচ্ছে। তো কাজে চাষের নিবিড়তাটা আমাদের বাড়াতে হবে। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে। তবে এখানে সবশেষে কথাটা হলো যে আমাদের কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে। কৃষিতে বিনিয়োগ বাড়লে আমরা যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেটা সম্ভব করা। আমরা আশা করছি বিনিয়োগ বাড়বে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আজকের কৃষি কথা এতটুকুই। আজ আমরা আলোচনা করছিলাম কৃষি অর্থনীতি নিয়ে, আর আমাদের স্টুডিওতে এই জন্য উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ডক্টর জাহাঙ্গীর আলম। আগামীকাল দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।